হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক চেকের অপব্যবহার সম্পর্কিত আইনি প্রতিকার কি কি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ধরুন আপনি কাউকে একটি সিকিউরিটি স্বরূপ একটি ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন স্বাক্ষরযুক্ত, এবং সে উক্ত ব্ল্যাঙ্ক চেকে যে পরিমাণ টাকা আপনার থেকে পাওনা আছে সেই পরিমাণ টাকা না লিখে তার অধিক পরিমাণ, উদাহরণস্বরূপ বলতে পারি 10,000 টাকা আপনার থেকে পাওনা আছে, সে 10,000 টাকার পরিবর্তে 1 লক্ষ টাকা লিখে আপনার বিরুদ্ধে একটি চেকের মামলা দায়ের করেছে। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমার সাথে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট কক্সবাজার। আমরা আপনার থেকে যে বিষয়টা প্রথমে জেনে নিব সেটা হচ্ছে, আমরা সাধারণতভাবে চেকের মামলার ক্ষেত্রে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে সিকিউরিটি স্বরূপ স্বাক্ষরযুক্ত একটি চেক প্রদান করার ফলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট লেখার জন্য একটা চেক প্রদান করে। এখন পরবর্তীতে ওই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট না লিখে তার চেয়ে অধিক, এটা এমন হতে পারে 1 লক্ষ টাকা লেখার জন্য একটা চেক প্রদান করেছে, কিন্তু সেখানে 10 লক্ষ টাকা লিখে চেকের মামলা দায়ের করেছে। এক্ষেত্রে আইনি প্রতিকার কি, এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানান আপনি। চেক দিয়ে প্রতারণাটা আসলে খুবই কমন। কোর্টের সেকশন 464 এ একটা উদাহরণ আছে। এটা হচ্ছে উদাহরণটা হচ্ছে কি ইলাস্ট্রেশন নাম্বার ডি। এখানে বলা হচ্ছে কি, যদি আপনি কাউকে একটা স্বাক্ষরিত খালি চেক দেন নির্দিষ্ট পরিমাণ টাকা লেখার জন্য, যেমন 10,000 টাকা লেখার জন্য, কেউ যদি সেই 10,000 টাকার পরিবর্তে 20,000 টাকা লিখে, তাহলে এটা হবে একটা ফরজারি। যদি আপনার প্রশ্নের সাথে যদি আমরা বলি, যদি কেউ এরকম একটা খালি চেক আপনি আমাকে দিয়েছেন, আমি সেই চেকে ইচ্ছা মতো একটা টাকা লিখে ডিসঅনার করে মামলা করে দিয়েছি, সো আমি যেটা করেছি সেটা হচ্ছে কি ফরজারি, অথবা আমি আপনার সাথে প্রতারণা করেছি। তো এই প্রতারণা করাটা আমাদের প্যানেল কোর্টের 468 অনুযায়ী একটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, যার শাস্তি হচ্ছে 7 বছর। এখানে আমাদের 468 এ বলা আছে, যদি কেউ ফরজারি করে ফর পারপাস অফ চিটিং, অর্থাৎ প্রতারণা করার জন্য যদি কেউ ফরজারি করে, তাহলে তার শাস্তি হবে 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, 7 বছর জেল এবং জরিমানা। এছাড়াও আপনি তো প্রথম একটা ফরজারি করলেন, এরপর আপনি ওই চেক আবার কি করলেন, ডিসঅনার করলেন। তার মানে ওইটা আপনি আবার জেনুইন হিসাবে ইউজ করেছেন, আবার মামার বিরুদ্ধে আমার জন্য লিগ্যাল নোটিশ দিয়েছেন, আবার আমার বিরুদ্ধে মামলা করেছেন। তার মানে আপনি এই ফোর্স অথবা এই মিথ্যা চেকটি আবার জেনুইন হিসাবে কোর্টে এবং ব্যাংকে ইউজ করেছেন। তাহলে তা আপনি আরেকটা অপরাধ করেছেন, যেটাকে বলা হচ্ছে কি আমাদের সেকশন 471 অনুযায়ী হচ্ছে কি ইউজ অ্যাজ জেনুইন ফোর্স ডকুমেন্ট। কোনো এই যে ফোর্স যেগুলো জাল দলিল আবার কাঠি হিসেবে ব্যবহার করা, তো এটার শাস্তি হচ্ছে সেম, মানে 7 বছর। তার মানে আপনার সাথে আপনি যদি কোনো আপনি যদি চেক নিয়ে কোনো প্রতারণা করেন, অথবা 1 লাখ টাকার জায়গায় 2 লাখ টাকা লেখেন, 2 লাখ টাকার জায়গায় 2 কোটি রাখেন, তাহলে আপনি একটা ফোর্জারি করেছেন, যেটার শাস্তি হচ্ছে কি 14 বছর পর্যন্ত হইতে পারে, 2 সেকশন মিলে। আচ্ছা, আপনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে ডকুমেন্টস জালিয়াতি হলে দণ্ডবিধির অধীনে একটা শাস্তি আছে, এবং একটা উদাহরণ স্পেসিফিক ভাবে বলছে যে এটা এই পরিমাণ। তা আমার আরেকটা বিষয় মানে আপনার থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে চেক কি আমরা একটা ডকুমেন্ট হিসেবে আমরা এই ডিফেন্স গুলো নিতে পারি মামলা করে? আচ্ছা, আইনের ভাষায় আসলে ডকুমেন্টস কোনো ওয়ার্ড নেই, এখানে ইনস্ট্রুমেন্ট লেখা আছে। দলিল একটা ইনস্ট্রুমেন্ট, কোর্ট অর্ডার একটা ইনস্ট্রুমেন্ট, সেমলি এই চেকও একটা ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, আমাদের চেকের যে স্পেশাল ল আছে সেখানে বলা আছে এ চেক ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। তার মানে দলিল যেমন একটা ইনস্ট্রুমেন্ট, চেকও তেমন একটা ইনস্ট্রুমেন্ট। দলিল করলে যেমন জালিয়াতি হয়, দলিলে যেমন 2 নাম্বারি করলে জালিয়াতি হয়, চেকেও 2 নাম্বারি করলে জালিয়াতি হয়। তাহলে আমরা মানে চেকের যে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট লেখার কথা, তার চেয়ে বেশি লেখা হলে তাহলে আমরা মানে বাংলাদেশ দণ্ডবিধির অধীনে মামলা করে আমরা ডিফেন্স নিতে পারি। এই বিষয়টা আপনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কি এই যে ফরজারি যেটা হয়েছে বা
যে পরিমাণ টাকা লেখার কথা ছিল তার চেয়ে অধিক পরিমাণ টাকা লেখার কারণে একটা যে প্রবলেম ক্রিয়েট করছে, একটা মামলা ক্রিয়েট করেছে, এটা কি কোনো সিভিল রেমেডি বা সিভিল প্রতিকার পেতে পারে কিনা ওই ভিকটিম? হ্যাঁ, এটা একটা খুব ভালো একটা প্রশ্ন, যেটা খুবই কম আমরা অ্যাপ্লিকেশন দেশি করে। হ্যাঁ, যেহেতু আপনি একটা ফোর্জারি করেছেন অথবা আপনি যে চেকটা লিখেছেন এটা হচ্ছে জালিয়াতির মাধ্যমে লিখেছেন, এই চেকটা আপনার উপর বাধ্যকর নয়। তো সেজন্য আমরা একটা ডিক্লারেশন শুট করতে পারি। সেমলি যেমন দলিল যদি কেউ জালিয়াতি করে, আমরা যেমন একটা ডিক্লারেশন শুট করি, এই দলিল আমার উপর বাধ্যকর নয়, এটা নাল অ্যান্ড ভয়েড। একইভাবে আমরা একটা মামলা করতে পারি সিভিল কোর্টে, ডিক্লারেশন শুট টু ডিক্লেয়ার দিস চেক ইজ নাল অ্যান্ড ভয়েড অ্যান্ড নট বাইন্ডিং ফর মি। এভাবে আমরা একটা ডিক্লারেশন শুট করতে পারি। তাহলে ওই প্রতারণার শিকার ব্যক্তিটি আপনার আইনগতভাবে কি কি প্রতিকার পেতে পারে? আমরা কি কি প্রতিকার সে লিগালি ক্লেম করতে পারে? প্রথম যে প্রতিকার সেটা হচ্ছে ক্রিমিনাল রেমেডি। তাকে অবশ্যই একজন ভালো ক্রিমিনাল আইনজীবীর দ্বারস্থ হতে হবেন। সেই ক্রিমিনাল আইনজীবীর কাছে মাধ্যমে একটা কমপ্লেইন কেস অথবা সিআর কেস করতে পারেন আন্ডার সেকশন 468, 471, 406 এগুলা দিয়ে। এবং একই সাথে উনি আবার একটা সিভিল কোর্টে গিয়ে একটা সিভিল মামলা করতে পারেন, যেটাকে আমরা ঘোষণামূলক মোকদ্দমা বলি। সে একটা ঘোষণামূলক মোকদ্দমা করতে পারেন। তাহলে আমরা আমাদের তো দৈনন্দিন আমাদের কারোর সাথে লেনদেন করতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে বা টাকা নিতে হচ্ছে, আমাদের লেনদেনটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এই ক্ষেত্রে আমরা লেনদেনের ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, আপনি যদি একটু পরামর্শ দেন। মানে আমরা এই স্টেপে লেনদেন দিলে সমস্যা হবে না বা এই স্টেপে লেনদেন দিলে সমস্যা হবে না, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমার ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে কি, আপনারা কাউকে কালি চেক দিবেন না, আবার কালি চেক নেবেনও না। এবং এখানে দেওয়া নেওয়া আসলে দুইজনই প্রতারণার শিকার হতে পারেন। আপনাকে একটা চেক দিলেন, আপনি আসলেই টাকা পান, সে বললো যে না এটা কালি চেক, সে ইচ্ছা মতো লিখেছেন। অথবা আপনি টাকা, এবার হচ্ছে কি সেটা হচ্ছে বাদীপক্ষে। আবার যদি এরকমও হয় যে আপনি টাকা পান না, একটা চেক দিয়েছেন কম টাকার জন্য, সে বেশি টাকা নিয়ে নিচ্ছে, তাহলে দুইজনই প্রতারণা হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনারা অবশ্যই লিখে চেক দিবেন। আর যদি কোনো কারণে অবশ্যই খালি চেক দিতে হয়, যেমন ব্যবসায়িক হিসাব হবে 1 বছর পর 2 বছর পর, কিন্তু সিকিউরিটি হিসাবে চেক দিতে হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই একটা ডকুমেন্টস স্টাম্প করবেন। সেখানে আপনাদের ক্লজ যেগুলো আছে সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখবেন। এবং চেক গ্রহীতাকে অবশ্যই লিখতে হবে যে, দাতাকে অবশ্যই লিখতে হবে যে আমি এই চেকটা অমুককে দিয়েছি, এবং সে তাকে একই সাথে এই ব্যবসার হিসাব নিকাশ শেষে যে পরিমাণ লাভ হবে বা লোকসান হবে সেই পরিমাণ টাকা এই চেকে লেখার জন্য আমি তাকে অথরিটি দিচ্ছি, সে এই পরিমাণ টাকা লিখতে পারবে। এটা নিয়ে আমার ভবিষ্যতে কোনো কোয়েশ্চেন থাকবে না, এবং আমি তাকে একটা অথরিটি দিলাম। এভাবে একটা ক্লজ থাকতে হবে। তাহলে পাওনাদার এবং দেনাদার দুজনের জন্যই এভাবে ট্রানজাকশন করাটা ভালো, এবং প্রতারিত হওয়ার সম্ভাবনাও কমে যায়। তাহলে চেকের বা লেনদেনের ক্ষেত্রে আমরা একটা এগ্রিমেন্ট করে ফেললাম বা চুক্তি করে ফেললাম, এই বিষয়টা আপনি বলেছেন। না, এক্স্যাক্টলি সব ক্ষেত্রে চুক্তি হবে এরকম নাই। ধরেন আপনি আমার থেকে 10,000 টাকা পান, আমি আপনাকে একটা চেক 10,000 টাকা সুন্দর করে লিখে বোর্ডে লিখে সাইন করে দিয়ে দিচ্ছি, ইটস ফাইন। কিন্তু কিছু ক্ষেত্রে হচ্ছে কি, আমি টাকাটা হিসাব হবে 1 বছর পর, কত টাকা হবে ফিক্স নয়। তো সেক্ষেত্রে 10,000 টাকা হইতে পারে, 20,000 টাকা হইতে পারে। এক্ষেত্রে একটা ডিড থাকতে হবে, সেখানে চেক যিনি দিচ্ছেন খালি চেক, ওনাকে লিখতে হবে যে আমি এই খালি চেকটা দিয়েছি অমুককে, এবং আমি একই সাথে তাকে অথরিটি দিচ্ছি এই চেকটা ফিল আপ করার জন্য। অথরিটিটা কি, যে পরিমাণ লাভ হবে, যে পরিমাণ লোকসান হবে, সে পরিমাণ টাকা হিসাব নিকাশ শেষে। তো এইভাবে কিছু ক্লজ দিয়ে আমরা লিখতে পারি, তাহলে দুইজনের জন্য এটা হচ্ছে ভালো হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা যে বিষয়টা আমরা জেনেছি আমাদের লার্নেট থেকে, সেটা হচ্ছে যদি চেকের মাধ্যমে কোনো ব্যক্তি প্রতারণার শিকার হয়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি দণ্ডবিধির অধীনে একটা ডিফেন্স নিতে পারে।
এরপরে হচ্ছে একটা সিভিল ডিফেন্স নিতে পারে। এরপরে হচ্ছে আর কিছু পরামর্শ দিয়েছে আমাদেরকে, এই বিষয়গুলো আমরা অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবেন। আপনাকে